মুশফিকুর সালেহীন, স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপি জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায় উল্লেখ করে দলটির নেতারা বলছেন, সংস্কার করতে বেশি সময় নেওয়া উচিত নয়, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা, যাতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই রূপ পায়। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে গত মাসে ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়া মতামতের উপর আলোচনা করতে কমিশনের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকের টেবিলে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের বিপরীত দিকে ছিল ঐকমত্য কমিশনের 5 সদস্য। যদিও সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, টেবিলের বিপরীত পাশে বসলেও মূলত তাদের চাওয়া একই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায়, তবে তা করতে গিয়ে যেন সময়ক্ষেপণ না করা হয়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। বিএনপি সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত হলেও বেশিরভাগ ইস্যুতে ব্যাপক আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। অভিযোগ করা হয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতামত চাওয়ার প্রক্রিয়া বিভ্রান্তিকর ছিল। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি 131 দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির সাথে ঐকমত্য কমিশন রোববার আরও একটি বৈঠক করবে। যে অন্যান্য ক্ষেত্রে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এ সভা চলে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যরা। রাজনৈতিক দলের অসহযোগিতায় যদি সংস্কার বিঘ্নিত হয়, তাহলে নির্বাচন দেরি হতে পারে উল্লেখ করে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নূর হোসেনের রিপোর্ট। ইউরোপিয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী। সফরকালে ইউরোপীয় দেশগুলোর কাছে দেশে বিনিয়োগের আহ্বান জানানোর কথা জানান জামায়াতের আমির। এ সময় নির্বাচন আয়োজনের জন্য মৌলিক সংস্কার সহ 3টি শর্ত পূরণ করতে হবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। সংস্কারে রাজনৈতিক দলগুলো যত আন্তরিকতার সাথে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে, এটা কোরআনের আয়াত নয়। বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। আমার ওপিনিয়ন আমি দেব, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না। গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগের কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানায় জামায়াত ইসলামী। যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে। তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা? তো
তা সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেননি। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিস্যাও চাওয়া হয়েছে ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদেশের সম্পর্কের শক্ত ভিত্তি স্থাপনের জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। তবে 15 বছর পর দুদেশের মাঝে অনুষ্ঠিত এ বৈঠকে সম্পর্কের স্থবিরতা কেটে স্বাভাবিক হওয়ার পথে এগোবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 3 দিনের সফরে আগত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এরপর প্রতিনিধি দল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হয়েছে আলোচনার টেবিলে। 71 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, পাওনা $4.32 বিলিয়ন হিস্যাসহ মুক্তিযুদ্ধে দেশে আটকে পড়া উর্দুভাষীদের প্রত্যাবর্তনের মতো বিষয়গুলো তুলে ধরেছে বাংলাদেশ। $4.32 বিলিয়ন আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। পাকিস্তানের পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনার জন্য ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান পররাষ্ট্র সচিব। বলেন, আলোচনায় শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে দুদেশই আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব জানান, দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সার্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম। আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরও সক্রিয় করে তুলতে। ট্রেড নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের আপনি জানেন যে ট্রেড নিয়ে একটা গ্যাপ আছে, তা আমাদের দিক থেকে আমরা বলেছি এবং তাদের দিক থেকে ট্রেড নিয়ে যে আগ্রহের কথাটা সেটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি এবং চেম্বারগুলোর সাথে যাতে আরও বেশি আমাদের এঙ্গেজমেন্ট হয় সেটা আমরা যাতে এগিয়ে নিতে পারি। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই মাসের 27 থেকে 28 তারিখ 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল। একই সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক, অ্যান্ড্রু হেরাপ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের হেড অব মিশন ট্রেসি অ্যান জ্যাকবসন। মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় মার্কিন প্রতিনিধি দল 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন এবং বিষয়টির অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। বাড়তি শুল্ক চাপ এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় সে বিষয়ে ভাবছে বাংলাদেশ। সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু হেরাপের সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন একথা জানান। মার্কিন প্রতিনিধিরা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন তারা।
রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কী উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা সে সিদ্ধান্ত ওয়াশিংটন ডিসিতে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই এবারের মিশন শেষে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মিশন চিফ ক্রিস পাপা জর্জিও একথা জানান। এ সময় মূল্যস্ফীতি ও রাজস্ব আহরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জড়িয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় বিনিময় হার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা ও ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবার 12 দিনের সফর শেষ হলো কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই। সংবাদ সম্মেলনে মিশন চিফ জানান, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে। বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, তবে আমাদের আলোচনা চলমান এবং সঠিক পথে চলছে। বাংলাদেশকে দেয়া $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আগামী জুনে আইএমএফ এর বোর্ড মিটিং আছে, সেখানেই সিদ্ধান্ত আসবে। এ সময় ঋণের অর্থ হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি আইএমএফ সন্তুষ্ট নয় বলে জানানো হয়। বড় আকারের বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রয়োজন। রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। একই সঙ্গে বিনিময় হারে নমনীয়তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের দিকে দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক চাপে বাংলাদেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানান মিশন চিফ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে মৌখিক আদেশে 4টি মার্কেটের 2 শতাধিক দোকান বরাদ্দ দেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। সংরক্ষিত কোটায় এসব দোকান বরাদ্দে প্রশাসনিক অনুমোদন দেননি সাবেক মেয়র। সঠিক প্রক্রিয়া না মেনে আর অনুমোদন ছাড়াই মেয়রের দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সহ দোকান বাগিয়েছেন আওয়ামী লীগের নেতারা। মানা হয়নি কোটার নিয়মও। সাবেক মেয়রের এমন স্বেচ্ছাচারিতায় 5 আগস্ট পরবর্তী সময়ে সেসব বরাদ্দকৃত দোকান নিয়ে বিপাকে পড়েছেন বর্তমান নগর প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2001 সালে অবিভক্ত ঢাকায় মেয়রের সংরক্ষিত কোটায় যেভাবে দোকান বরাদ্দ দেয়া হয়, সেখানে দেখা যায় নির্ধারিত সকল স্থানেই অনুমোদন করেছিলেন তৎকালীন মেয়র হানিফ। অন্যদিকে ক্ষমতার দাপটে তার কোনো কিছুই মানেননি শেখ ফজলে নূর তাপস। মৌখিক আদেশ পেয়েই দোকান বরাদ্দ পেয়েছেন সবাই। এর বিপরীতে নেই কোনো প্রশাসনিক অনুমোদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে সংরক্ষিত কোটায় 298টি দোকান বরাদ্দ হয় শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে। এসব বরাদ্দের আবেদন, বরাদ্দপত্রে প্রশাসনিক কোনো নিয়ম মানা হয়নি। সাবেক মেয়রের মৌখিক আদেশেই দোকান বাগিয়েছেন দক্ষিণ সিটির অনেক সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের এমপি ও নেতাকর্মীরা। অনুসন্ধানে দেখা যায় সাবেক মেয়রের অফিস স্টাফ খোরশেদ আলম দোকানের আবেদন করেছেন, যেখানে তার ছবি সংযুক্ত করেননি, এমনকি তৎকালীন মেয়রের কোনো অনুমোদনও নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি তৎকালীন কর্মকর্তারা। এ ঘটনাকে নিয়মের ব্যত্যয় বলছেন দক্ষিণ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রক্রিয়া যেহেতু কোনোটাই অবলম্বন করা হয়েছে বলে এখন পর্যন্ত নথিতে যথার্থভাবে প্রমাণিত হয় না। মৌখিক নির্দেশনায় এটা হয়েছে বলে অনেকে বলছে। যদি সেটাই হয়ে থাকে
তাহলে আমরা মনে করি যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ কাজটা সঠিক করেননি। তালিকা ধরে অবৈধ এসব বরাদ্দপ্রাপ্তদের সাথে যোগাযোগ করলে জানা যায় অনেকেই দোকান বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলরদের কাছেই, আবার অনেকেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। আজিমপুরে একটা দোকান নিছিলেন না মেয়র কোটায়? সেটা তো আমি ছেড়ে দিয়েছিলাম। ওইটা কি বিক্রি করে দিছিলেন? জি জি জি। কার কাছে বিক্রি করছেন? তৎকালীন ওই সময় যে কাউন্সিল ছিল মানিকের কাছে, তো মানিক মানে আরেকজনের সাথে কি করেছেন। মেয়রের লিখিত অনুমোদন ছাড়া কিভাবে দোকান বরাদ্দ নিশ্চিত হয়েছে সেই জবাব দেন তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। মেয়র কাছ থেকে কনসেন্ট নেওয়ার পরেই এটা তারা কিনেছে, কেনার পরে তারা ওইভাবে দোকানগুলো বরাদ্দ পেয়েছে। দোকান বরাদ্দ নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ কমিটি আছে। দোকান বরাদ্দ কমিটি মাননীয় মেয়র মহোদয়ের যে বিষয়গুলো ছিল বরাদ্দকৃত দোকান স্লটগুলো ভাগ করা ওভাবেই হয়েছে এবং নিয়মের ব্যত্যয় হয়নি। এমন ঘটনায় সাবেক মেয়রের শপথ ভঙ্গ হয়েছে জানিয়ে তৎকালীন কর্মকর্তাদেরও দায় দেখছেন দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক। অবশ্যই সরাসরি এটার জন্য মেয়র নিজে দায়ী, প্রাক্তন মেয়র নিজে দায়ী, কিন্তু তার সিদ্ধান্ত বা তার এই অনৈতিকতা, তার দুর্নীতি, তার ক্ষমতার ব্যবহারকে সুযোগ করে দেওয়ার জন্য যোগসাজশ যারা করেছেন যে সকল কর্মকর্তারা, তারাও কিন্তু এই যোগসাজশের দায়ে অপরাধী। মেয়র সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত দোকানে সাবেক মেয়রের লিখিত অনুমোদন না থাকায় প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমে সমন্বয়ক পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকেও। ভুক্তভোগী জানান, অপহরণের পর মুক্তিপণ আদায়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্তদের অন্যতম কাজী জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ দাবির এ ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে মালিককে না পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। প্রোডাক্ট নিয়ে আইসা পরিচয় দিচ্ছে, 2 জন ঢুকছে, পরবর্তী 4 জন নিচ্ছে, 4 জন থেকে 6 জন নিচ্ছে, তখন ওকে বের করে দিচ্ছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে তছাড়ি শুরু করে দিচ্ছে। কাজী জুবায়ের সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত 10 থেকে 12 জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল নেই, তাদের ক্যাশে আনুমানিক 3 লক্ষ টাকা সেগুলো নিয়ে যায়। সুনামগঞ্জ ও উজানে আগামী 1 সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনও সহ সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে 80 থেকে 90% ধান পেকে গেলে কৃষকদেরকে ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউপিডিএফ কর্তৃক 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের পর তাদের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার সেনা সদর আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানায় তারা। কর্নেল শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখে উদযাপন যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এছাড়া বিভিন্ন কর্মসূচিতে জঙ্গি সংগঠনের পতাকা ব্যবহারের বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে বলেও জানান তিনি। এই সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে এবং এই যাবৎ মোট 7822 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2 মাসে 320টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও
কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনও পাইনি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার পরামর্শ গবেষণা সংস্থা সিপিডির। সেই সঙ্গে বাংলাদেশকে কৌশলগত বিকল্প খোঁজার কথাও বলছে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় বিশেষজ্ঞরা জানান, মার্কিন শুল্ক নীতির দুষ্টু চক্রে শুধু রপ্তানি বাণিজ্য নয়, বড় বেকায়দায় ফেলার শঙ্কায় অর্থনীতি। আরও জানাচ্ছেন সেলিম মালিক। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত 37% শুল্ক কেমন প্রভাব পড়বে এদেশের রপ্তানি বাণিজ্যে? এ থেকে উত্তরণেরই বা উপায় কি? এসব জানতে অংশীজনদের নিয়ে সিপিডির এই সংলাপ। শিল্প মালিকরা জানান, ট্রাম্পের শুল্ক নীতিতে সাকারি করাতে বাংলাদেশ, এতে আমেরিকায় কমবে রপ্তানি, ইউরোপের বাজারে বাড়বে প্রতিযোগিতা। গ্যাসের প্রাইস 33% ইনক্রিজ করলো, গণশুনানিতে নো ওয়ান সাপোর্টেড দিস। আপনি সিস্টেম লস 12% যেটা হচ্ছে ওটা কমাচ্ছেন না, কোনো কিছুই করছেন না। অ্যান্ড উই আর বিং আস্কড টু কম্পেনসেট এই চুরির জন্য। এনার্জি কস্ট বা যেই বলা হয়েছে সেটাকে আমরা কিভাবে ল্যান্ডেড কস্টটাকে কমাতে পারবো, এটা কিন্তু একটা নিরন্তর প্রচেষ্টা হওয়া উচিত। এই কারণে শুধু ট্যারিফের জন্য নয়। শুল্ক নীতিকে দুষ্ট চক্র উল্লেখ করে শ্রমিক নেতারা বলছেন, এটি বাণিজ্য সংকোচনের পাশাপাশি বেকায়দায় ফেলবে শ্রমিকদেরও। তাই ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে টিকে রাখতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। ছোট মাঝারি কারখানাগুলো যাতে কোনো ঝামেলায় না পড়ে, ব্যাংকগুলোকে একটু রিল্যাক্টেন্ট ওয়েতে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা পলিসি ডিরেকশন দরকার বলে আমি মনে করি। বাংলাদেশের শ্রমজীবীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে আমাদের একত্রিতভাবে কথা বলা দরকার। এ থেকে উত্তরণের উপায় কি? ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে এই মুহূর্তে জরুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি ও কৌশলগত বিকল্প বাজার অনুসন্ধান। কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, বাহরাইন, জর্ডান, তাদের সাথেও এফটিএ করেছে। তো এইসব দেশের সাথে তারা যদি কমপ্লাই করতে পারে, আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। পাশাপাশি চীনের হাতছাড়া হওয়া বাজার দখলে নিতে বাংলাদেশকে এখনই তৎপর হওয়ার পরামর্শ সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সুবহানের। Everyone is operating with unknown variables in terms of what they will have to face. এদিকে শুল্ক আরোপের পর তা 90 দিনের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 19 এপ্রিল থেকে অর্থ উপদেষ্টার 10 দিনের যুক্তরাষ্ট্র সফরকালে আইএমএফ সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সাথে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের সাথে 2টি চুক্তি হতে পারে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি সহ বেশ কিছু খাতে পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, শ্রম আইন সংশোধন সহ বেশ কিছু বিষয়ে অগ্রগতি থাকায় এই সময়ে জিএসপি সুবিধা ফেরত পাওয়া নিয়েও আলোচনা হবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় রূপপুর পারমাণবিক প্রকল্পে কিস্তি পরিশোধ এবং যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন। আমাদের কতগুলো বাজেট সাপোর্টের ইস্যু আছে, আর কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড ইস্যু আছে। ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, আইএমএফ আছে, ওপেক ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। 2-1টা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, 2টা চুক্তি ওপেক ফান্ডের সাথে হতে পারে। অতএব এইগুলো হলো অর্থায়নের ব্যাপার। আমরা যদি ওদের এনার্জি আনতে চাই, তা আমরা যদি আরও ক্যাপিটাল মেশিনারি ওখান থেকে আসে, ওদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করলেই তো গ্যাপটা কমবে। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।